তন্নিকে হসপিটালে আনতে অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু ততক্ষণেও মেয়েটা জ্ঞান হারায়নি। শুধু ছটফটানির মাত্রা কমে গেছে। গায়ে শক্তি নেই মেয়েটার, হাত পা কেমন যেন নির্জীব হয়ে যেতে থাকে। তবুও ওকে বুকে জড়িয়ে রাখা আরহানকে দূরে সরিয়ে দেবার চেষ্টা, মুখে সেই একই কথা, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আস্তে আস্তে ভোলার চেষ্টা করা সেই রাত যেন পুনরায় তন্নির মস্তিষ্কে গেঁথে গেল। এতটাই গেঁথে গেল যে আরহানের চেহারাটাও যেন সে সময় মনে পড়ল না। পুরুষালী ছোঁয়ায় শুধু নিজেকে বাঁচানোর জন্য ছটফট করে গেল। শক্তপোক্ত হাতে তন্নিকে কোলে নিয়ে বুকে জড়িয়ে আরহান। অশান্ত চোখ দুটো থেকে থেকে মেয়েটার মুখ পানে যাচ্ছে। থেমে থেমে ডেকে বলছে, হিয়া তাকাও আমার দিকে, একদম চোখ বন্ধ করবে না। ধীরে ধীরে মেয়েটার শরীর যখন ছেড়েই দিতে লাগলো, তখনই ওকে নিয়ে হাসপাতালে পৌঁছালো আরহান। খবরটা পেয়ে অনিক ওদের অপেক্ষাতেই ছিল। আরহান তাকে দেখেই ভেঙে আসা গলায় অস্থির চিত্তে বলল, ভাইয়া দেখো না কি খেয়েছে। বলছে না কিছু, কথাও বলছে না আমার সাথে। আরহান, ওকে এক্ষুনি ইমার্জেন্সিতে নিতে হবে। কথাটা বলেই তন্নিকে স্ট্রেচারে শুয়ে দিতে বলল আরহানকে। আরহান ওকে শুয়ে দিতেই আর সময় ব্যয় করলো না। স্ট্রেচারে ঠেলে ইমার্জেন্সির দিকে যেতে শুরু করলো ওয়ার্ড বয়। যেতে যেতে সাথের নার্স দুটোকে অনিক বলল, দ্রুত সবকিছু রেডি করো আর অন্য ডাক্তারদের খবর দাও। ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের দরজা যতক্ষণ বন্ধ হলো না, আরহান ততক্ষণ সেদিকেই তাকিয়ে রইল কেমন যেন অদ্ভুত চাহনিতে। লাল হওয়া চোখ দুটো কেমন যেন শান্ত আর অস্থির, সাথে হৃৎপিণ্ডের তীব্র যন্ত্রণা। ঠিক যেমন রাতের অন্ধকারে সেদিন বিধ্বস্ত অবস্থায় তন্নিকে পাওয়ার পর যেমনটা হয়েছিল, আজও তেমনি অবস্থা আরহানের। পা দুটো যেন ভেঙে আসতে চাইছে। আরহান তন্নিকে নিয়ে একাই ছুটে এসেছিল হসপিটালে। কোনো রকমে তার সাথে পেয়েছিল তন্নির চাচা ও এক ভাইকে। এরপর বাসার সবাই হসপিটালে এসে ভিড় জমালো। সায়রা বেগম এসেই ছুটে এলেন আরহানের কাছে। কাঁদতে কাঁদতে ছেলেটার বাহু ধরে জানতে চাইল, আমার মেয়েটা এখন কোথায় আরহান? কোথায় রেখেছো আমার মেয়েটাকে? আরহান জবাব দিল না, শুধু এক পলক তাকালো সামনের বন্ধ দরজার দিকে। আশা বেগম ও তন্নির চাচি সামলাতে লাগলেন সায়রা বেগমকে। তাহমিদ শেখও মেয়ের কথা জানতে চাইলেন। তন্নিকে ভেতরে নিয়ে গেছে, এখনও কিছু জানায়নি। সেটা সবাইকে জানালো তন্নির সেই ভাইটা। এদিকে আরহান সবার মাঝ থেকে সরে এলো। কারোর কথায় তার কান নেই। তার শুধু একটাই প্রার্থনা, ওর তানহিয়াত ওর কাছে শুধু ফিরে আসুক। মিনিট পাঁচেক পর ইমার্জেন্সি রুম থেকে একটা ডাক্তার বেরিয়ে এলো, সাথে একটা নার্স, অল্প বয়সী মেয়ে ডাক্তার। হয়তো ইন্টার্নশিপ করছে, নয়তো নতুনই জয়েন করেছে। সবার দিকে একবার তাকিয়ে বলে উঠল, তানহিয়াত শেখের বাড়ির লোককে। দরজার পানেই তাকিয়েছিল আরহান। এরপর তন্নির কথা যখন জিজ্ঞাসা করলো, তখনই সে দ্রুত পায়ে সেখানে চলে এলো। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আরহান বলে উঠল, আমি। মেয়েটা তাকালো আরহানের দিকে, কিঞ্চিত ভুরু কুঁচকে শুধালো, আপনি ওনার কি হন? আমি ওর হাজবেন্ড। অস্থির চোখ, অথচ শান্ত কণ্ঠস্বর আরহানের। নির্দ্বিধায় বলল কথাটা। বাড়ির লোকেরা সবাই অবাক হয়ে গেল, কিন্তু পরোয়া করলো না। মেয়েটা হাতের কাগজ বাড়িয়ে দিয়ে বলল, এগুলোতে সাইন করে দিন, এরপরেই আমরা মেইন ট্রিটমেন্ট শুরু করতে পারবো। আরহানের মনে অজানা এক ঝড় চলছে, তবুও কাগজটা হাতে নিল, চোখ বুলালো তাতে। কিসের কাগজ বুঝতে পেরেই যেন হৃদস্পন্দন আগের চেয়ে অস্বাভাবিক হয়ে উঠল আরহানের। কনসেন্ট ফর্ম, যাতে স্পষ্ট লেখা থাকে চিকিৎসাধীন অবস্থায় রোগীর কিছু হয়ে গেলে হসপিটাল কর্তৃপক্ষ দায়ী নয়। তার মানে কি তন্নির অবস্থা ভালো নয়? ভেবেই বুকটা কেঁপে উঠল আরহানের, কিঞ্চিত কেঁপে উঠল তার শরীরও। হাতের কাগজটার দিকে আর তাকানোর সাহসটাও হলো না। তখন বেরিয়ে এলো ডক্টর লিজা। মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, ডক্টর স্রোত, ফর্মালিটি পূরণ হয়েছে? মেয়েটা মাথা নাড়িয়ে আরহানকে বলল, তাড়াতাড়ি সাইনটা করে দিন, রোগীর অবস্থা ক্রিটিক্যাল, সময় নেওয়া যাবে না। তখনই ইমার্জেন্সি রুম থেকে বেরিয়ে এলো অনিক। অনিককে দেখেই সবাই একের পর এক প্রশ্ন করতে থাকলো তন্নিকে নিয়ে। জবাব দিতে পারে না অনিক, আগের বারের মতোই যেন দুর্বল হয়ে পড়েছে সে। তন্নির পাকস্থলী থেকে পয়জন বের করার সময় মেয়েটার কষ্ট সহ্য করার মতো ছিল না তার কাছে, যদিও এখনো পুরোপুরিভাবে বের করতে পারেনি। তন্নির জীবনের ঝুঁকি আছে। বাড়ির লোকের কনসেন্ট পেপারে সাইন নিয়ে তবেই আবার পুনরায় চিকিৎসা চালাতে পারবে। ভাইকে দেখে এগিয়ে আসে আরহান, হাতের কাগজটা অনিকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এসব কি ভাইয়া? পারবো না আমি এই কাগজে সাইন করতে। যেভাবেই হোক তুমি আমার তানহিয়াতকে বাঁচিয়ে নাও। ভেঙে যাওয়া কিন্তু গম্ভীর কণ্ঠস্বর আরহানের। অনিক জবাব দেয় না, না দিয়ে কাগজটা নিল। সময় ব্যয় না করে নিজেই সাইন করে দিল। এরপর লিজার দিকে বাড়িয়ে দিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, তোমরা ট্রিটমেন্ট কন্টিনিউ করো, বাকিটা আমি সামলে নিচ্ছি। তুমি আগে পুলিশে কনফার্ম করো অনিক। বলেই দ্রুত পায়ে চলে যায় লিজা। এদিকে পুলিশের কথা শুনে সবাই অবাক হয়। আরহান তো বলে উঠল, পুলিশকে ইনফর্ম করবো মানে? এখানে পুলিশের কাজ কি? সুইসাইড কেস, পুলিশকে ইনফর্ম করতে হবে। ইতিমধ্যে পুলিশে ইনফর্ম করেছে অনিক। বাড়ির কেউ আর এই বিষয়ে কিচ্ছু বলল না, কিন্তু আরহান সে যেন ভাইয়ের এই প্রফেশনাল কাজটাও তন্নির ক্ষেত্রে মেনে নিতে পারল না। পারেনি হসপিটালের চুক্তির কাগজে অনিকের সাইন করানোটাও। ভারী গলায় গম্ভীর কণ্ঠে বলে উঠল, পুলিশে ইনফর্ম করেছো ঠিক আছে, কিন্তু এই পেপারে কেন সাইন করলে তুমি? ওর জীবনের দায় তুমি একটা কাগজের মাধ্যমে চুক্তি করতে পারো না ভাইয়া। আরহান, তুই জানিস এটা হসপিটালের একটা রুলস। আমি মানি না, আমি এই তোমার হসপিটালের রুলস। কেমন ডাক্তার তোমরা? একজনকে বাঁচাতে পারবে কিনা তার সিকিউরিটি দিতে পারো না?
আরহান শান্ত হ। তন্নিকে বাঁচানোর যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে, কিন্তু আরহানের কাঁধে হাত রেখে কথাটা বলে অনিক। আরহান শান্ত হয় না, হতে পারে না শান্ত। মনের ভেতর থেকে ভেঙে যাওয়া ছেলেটার শরীরও এবার ভেঙে আসতে যায়। কণ্ঠে খাদ নামে, অসহায়ত্ব চাহনিতে তাকিয়ে আস্তে করে, কিন্তু কি ভাইয়া, ও কি আর আমার কাছে ফিরে আসতে পারবে না? আসবে না ও? বলেই একটু থামে আরহান, চোখ দুটো ছলছল করে ওঠে, যেন এখনই টুপ করে অশ্রু গড়িয়ে পড়বে, কিন্তু পড়ে না। আরহানের কণ্ঠে আবারও অসহায়ত্ব নেমে আসে। ধীর গলায় বলতে থাকে, প্লিজ ভাইয়া, আমার তানহিয়াতকে আমার কাছে এনে দাও। প্রথমবার যেভাবে ওকে আমাকে দিয়েছিলে সেভাবে ওকে এনে দাও, ট্রাস্ট মি। ওকে আর একটুও কষ্ট ছুতে দিব না, পুতুলের মতো আগলে রাখবো, বুকে জড়িয়ে আদরে আহ্লাদে রাখবো। তবু ওকে এনে দাও ভাইয়া, আমার হিয়াকে আমার কাছে এনে দাও। ছোট ভাইটাকে এইভাবে প্রথমবারের মতো এভাবে আকুতি মিনতি করতে দেখলো অনিক, ভেঙে যেতে দেখলো দ্বিতীয়বারের মতো। সে জানে তন্নিকে ঠিক কতটা চায়ও। আজ যদি তন্নির কিছু হয়ে যায় তবে নিশ্চিত তার ভাইটাও নিঃশব্দে শেষ হয়ে যাবে। কথাগুলো ভেবেই অনিকের চোখ ভিজে উঠল। দূরত্ব ঘুচিয়ে আরহানকে জড়িয়ে ধরলো, বলে উঠল, শান্ত হ আরহান, তন্নির কিচ্ছু হবে না। একজন ডাক্তার হিসাবে রোগীর সম্পর্কে ধারণা আছে অনিকের। তন্নির অবস্থাও সে বুঝতে পারছে। মেয়েটা কীটনাশক বিষ খেয়েছে, সরাসরি নয়, পানিতে মিশিয়ে। তাতে যেন বিষটা দ্রুত ছড়িয়েছে শরীরে, জানে না সামনে কি হবে মেয়েটার। তবুও নিজের মনকে শক্ত করে সান্ত্বনা দিল বাসার সবাইকে। মিনিট দুয়েক পর হুট করেই একটা নার্স হন্তদন্ত পায়ে বেরিয়ে এলো। এসে অনিকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার, রোগের অবস্থা ভালো না। ম্যাম বললেন এক্ষুনি ডক্টর তুহিনকে ইনফর্ম করতে, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। নার্স যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। অনেক হন্তদন্ত হয়ে বাড়ির সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল, এরপর তাকালো আরহানের দিকে। সময় ব্যয় করলো না, শূন্য দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকা আরহানকে রেখে ইমার্জেন্সিতে ঢুকে পড়ল। ভেঙে আসা শরীরে আর দাঁড়িয়ে থাকতে পারল না আরহান, হুট করে হাঁটু মুড়িয়ে নিচে বসে গেল। ওকে এভাবে পড়ে যেতে দেখে আশা বেগম ছুটে এলেন, ছেলেকে জড়িয়ে কেঁদে উঠলেন। আরহানকে এভাবে ভেঙে যেতে দেখে মেয়ের কথা ভেবে সায়রা বেগম হাউমাউ করে কেঁদে উঠলেন। এদিকে ছোট্ট তহাকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে তনুজা চোখ ভরা অশ্রু নিয়ে শুধু দেখতে থাকলো। কাকে সান্ত্বনা দেবে সে? আরহানকে, মা বাবাকে, নাকি নিজেকে? শীতের বিকেল, আবছায়া অন্ধকারাচ্ছন্ন রুম। শীতের প্রকোপ অধিক হলেও বন্ধ রুম জুড়ে উষ্ণতা বিরাজমান। এই উষ্ণতায় জুড়ে থাকা রুমে উদম শরীরে কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে আরহান। দুই হাতে একটা বালিশ জড়িয়ে উপর হয়ে ঘুমিয়ে আছে। ফর্সা কাঁধসহ এক হাত বেরিয়ে আছে। গভীর ঘুমে আচ্ছন্ন আরহান। অফিস থেকে ফিরে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিছানায় গা এলিয়ে দিয়েছে, সাথে সতর্ক করেও দিয়েছে তাকে যেন না ডাকা হয়। কিন্তু আরহানের সতর্কবাণী উপেক্ষা করে একটু ফাঁক করে রাখা দরজা ঠেলে একজোড়া পা ঠিকই ভিতরে ঢুকলো। ছোট্ট ছোট্ট পা দুটো দিয়ে ঠেলে এগিয়ে এলো খাটের কাছে। প্রায় লাফিয়েই হাত পায়ের সাহায্যে বিছানায় উঠল। এরপর ঘুমন্ত আরহানের গায়ে উঠে মুখের কাছে মাথা ঠেকিয়ে ছোট্ট ছোট্ট হাতে জড়িয়ে শুয়ে পড়ল। সামান্য নড়ে চড়ে উঠল আরহান, তাতে যেন 2.5 বছরের বাচ্চাটা সায় পেল। তার ছোট্ট হাত আরহানের গালে রেখে আধো আধো কণ্ঠমাখা গলায় বলল, মা যাব, মা যাব। আরহানের ঘুম হালকা হয়ে আসে, নড়ে চড়ে ওঠে। বাচ্চা ছেলেটা এবার তার ছোট্ট হাতের সাহায্যে ডাকতে থাকে, বলে, আম্মু নিয়ে চলো, আম্মু যাব। এবার ঘুম ভেঙে যায় আরহানের। বিরক্তিতে চয়ের মতন উচ্চারণ করে ওঠে, পিটপিট চোখে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, উফ, বিরক্ত করিস না তো। আম্মু যাব, যাবি তো এসেছিস কেন, মায়ের কাছেই থাকতি। ছেলেটা এবার প্রায় কেঁদেই ওঠে। অলসতা ভেঙে উঠে বসলো আরহান। কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে আবারও চয়ের মতন উচ্চারণ করলো মুখ ফুটে। পাশ থেকে মোবাইল নিয়ে ওপেন করলো সময় দেখার উদ্দেশ্যে। লক স্ক্রিন ওপেন করতেই ভেসে উঠল আরহান আর তন্নির একটা ছবি, যেটা ওদের কাবিনের দিনে আরহান তুলেছিল তন্নির রুমে ঢুকে। ঠোঁটে হাসি দিয়ে সামনে তাকিয়ে আছে আরহান, আর তন্নি নীল শাড়িতে ঘোমটা দিয়ে আর চোখে ওকেই দেখছে। ছবিটা দেখেই আরহানের ঠোঁটে হাসি ফুটে উঠলো। এবার মোবাইলটা রেখে বলল, আমার হয়েছে যত জ্বালা, একবার তাকে দাদুর কাছে নিয়ে চলো, আরেকবার নানুর কাছে নিয়ে চলো। যা, রেডি হয়ে নে, আমি রেডি। কান্না থামিয়ে প্রায় চেঁচিয়ে উঠল ছেলেটা। আরহান বেশ বুঝলো এতক্ষণে ওর করা ন্যাকা কান্না, তবে কিছু বলল না। বিছানা ছেড়ে উঠলো, সোজা ওয়াশরুমে ঢুকলো। রেডি হয়ে বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে নিচে নামলো আরহান। নিচে নামতেই আশা বেগমকে ড্রয়িং রুমে পেল। তাকে দেখেই ছেলেটা হামলে পড়ে আশা বেগমের কোলে গেল। তিনি ছেলেটার মুখে দুটো চুমু দিয়ে বললেন, সাবধানে যাবে দাদু ভাই, মাকে একদম বিরক্ত করবে না। বিরক্ত করি না তো, আমি গুড বয়। আশা বেগম হেসে উঠলেন। ছেলেটা চৌধুরী বাড়ির প্রাণ, যেন যতক্ষণ থাকে ততক্ষণই একাই মাতিয়ে রাখে যেন। ছেলেটার স্বভাব হয়েছে আরহানের মতোই। আরহানও ছোটবেলায় একটু বেশি দুষ্টু ছিল, এই ছেলেটাও তেমন হয়েছে, কিন্তু পরিস্থিতির শিকারে বাড়ির প্রাণগুলোই কেমন যেন হারিয়ে গেছে। আশা বেগম এরপর আরহানকে আরো নানান সতর্ক দিয়ে ওকে নিয়ে যেতে বললেন। আরহান একটু বিরক্ত নিয়েই বলল, উফ আম্মু, শুনেছি তো, সবসময় একই কথা, সাবধানে যাবো তো। এত টেনশন কেন করছো, আশ্চর্য। আমার টেনশন তো শুধু তোকে নিয়েই হয় আরহান। তুই বেরুলাম, ওকে রেখে ফিরে আসতে হবে।
আশা বেগমকে বাধা দিয়ে বলে উঠল আরহান। ও জানে মা এখন ঠিক কোন কথাগুলো শুরু করবে, নতুন নয় তো, সবসময় শুনে আসছে, তাই আর কথা বাড়াতে চাইল না। আশা বেগমের থেকে ছেলেকে নিজের কোলে নিতে নিতে বলল, চল রেখে আসি তোর মার কাছে। তোর বাপ তো তোকে ভুলে হসপিটালে কাটিয়ে দিচ্ছে, আর তোর চাচু হয়ে আমার হয়েছে যত জ্বালা। ছেলেটা প্রতিবাদ করে উঠল আরহানের কোলে গিয়েও। তার আব্বু তাকে অনেক ভালোবাসে, শুধু চাচুই ওকে ভালোবাসে না। আরহান মেইন দরজা পেরিয়ে বাইরে আসতে আসতে কোলে থাকা তহার দিকে তাকিয়ে মুচকি হাসে, বলে ওঠে, তোকে ভালোবাসতে যাব কেন, আমার বউ আছে, আর আমি শুধু আমার বউকে ভালোবাসি, বুঝেছিস? নানু বাড়িতে এসে তহা একাই যেন বাসাটা মাথায় তুলে ফেললো। আর এদিকে আরহানকে নিয়ে ব্যস্ত হয়ে উঠল সায়রা বেগম। বেশ কয়েকদিন পরে এসেছে ছেলেটা, তাতে তিনি ব্যস্ত হয়ে উঠেছেন। আরহান সুপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমি কি আজ নতুন এসেছি? এত ব্যস্ত হচ্ছেন কেন আন্টি? সায়রা বেগমের এক কথা, নতুন আসুনি, কিন্তু প্রতিদিন তো আর আসো না, একটু ভালো মন্দ না খাওয়ালে কি হবে? আরহান হেসে ওঠে, কথাবার্তা চালিয়ে যায়। এরপর জানতে চায় তাহমিদ শেখের কথা। সায়রা বেগম বলেন রুমে আছে। আরহান সোফা সেরে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আচ্ছা আমি বরং আঙ্কেলের সাথে দেখা করে আসছি। যেতে হবে না আরহান, আমি ডেকে দিচ্ছি। ঘরে শুয়ে বসে দিন কাটায়, আরও অসুস্থ হয়ে পড়ছে, একটু হাঁটাচলাও তো করা উচিত। আরহান সায় জানায়। সায়রা বেগম নিজেদের রুমের দিকে যান। তাহমিদ শেখ আজকাল বেশ অসুস্থ থাকেন, বয়সের ভারে নয়, ছোট মেয়েকে নিয়ে চিন্তায়। প্রায় 1 বছরে হসপিটালে ভর্তি করতে হয়েছে 2 বার, এখন রুম ছেড়েও বেরোতে চান না তেমন। সায়রা বেগম প্রস্থান করতেই আরহান এদিক ওদিক একবার নজর বুলিয়ে নিল। এরপর তনুজাকে জিজ্ঞাসা করলো, ও কি করছে ভাবি? তনুজা বেশ বুঝতে পারে আরহানের কথাটা কার কথা জিজ্ঞাসা করছে, তার বুঝতে অসুবিধা হয় না। হতাশা নিঃশ্বাস ছেড়ে বলল, ঘুমাচ্ছে, একটু আগে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। আবার দিয়েছো কেন? তুমি তো জানো শরীরটা কত দুর্বল, আবার যদি এফেক্ট করে। কিঞ্চিত উত্তেজনা হলো যেন আরহানের। এদিকে তনুজা ওকে থামিয়ে দিল, বলল, 2 রাত দিন এক করে চোখের পাতা এক করেনি, জানোই তো। এভাবে চলতে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া তোমার ভাইয়াও বলল ঘুমের ওষুধ খাওয়াতে। অনেকের কথা শুনে নিজেকে স্থিতি করলো আরহান, নড়ে চড়ে বসলো। একটু সময় নিয়ে তনুজাকে বলল, ভাবি ও কি আগের চেয়ে বেটার হচ্ছে? প্রতিদিনই তো সেই কথাই জিজ্ঞাসা করো, তুমি তো জানোই ওর অবস্থা। আরহান এই ভালো তো এই ভায়োলেন্স হয়ে যাচ্ছে। থামে তনুজা, সেকেন্ডের মতো সময় নিয়ে ফের বলে, খাবার খাওয়াতে আসলে আজকে হুট করে উত্তেজিত হয়ে উঠলো, জিনিসপত্র ছোড়াছুড়ি শুরু করলো, তারপরে ভুলিয়ে ভালিয়ে ঘুমের ওষুধটা খাইয়ে দিলাম। তোমার ভাইয়া বলল না ঘুমানোর ফলে ব্রেন স্থির হচ্ছে না বলে এমন উত্তেজিত হয়ে উঠছে। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো আরহান। প্রত্যুত্তরে আর কিছুই বলল না, শুধু মনে মস্তিষ্কে বিচরণ করতে থাকলো তন্নি নামক সেই রমণী। হ্যাঁ, সেদিন বেঁচে গিয়েছিল তন্নি। 36 ঘন্টা লড়াই করে প্রাণে বেঁচে গিয়েছিল মেয়েটা, কিন্তু প্রাণে বেঁচে গেলেও মস্তিষ্ক তার মৃতপ্রায়। ট্রমা থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে মেয়েটা। সেদিন সুইসাইড করার পর আরহানের পুরুষালী সত্তাকে নিজের অতি নিকটে মেনে নিতে পারেনি। দ্বিতীয়বারের মতন একইভাবে সেই রাতের ঘটনা তার মস্তিষ্কে গেঁথে যায়, আর মানসিক ট্রমা থেকে মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলে। সবটাই জানিয়েছে তন্নির সাইকোলজিস্ট ডক্টর। তিনি এটাও জানিয়েছে পুরোপুরি মানসিক ভারসাম্য হারায়নি তন্নি, বোধ হয় 70% থেকে 80% হবে। কাউকে চিনতে অসুবিধা হয় না, কিন্তু কোনো পুরুষ সত্তা নিজের কাছাকাছি সহ্য করতে পারে না, উত্তেজিত হয়ে পড়ে। তন্নির চিকিৎসা চলছে, ডাক্তার বলেছে মেয়েটা সুস্থ হবার চান্স 10%, শুধু সময়ের প্রয়োজন। আর সেই চান্স থেকেই সময় নিয়ে তার চিকিৎসা করা হচ্ছে, আর সেটা বাড়িতে থেকেই। তন্নির এই অবস্থা দেখে তাহমিদ শেখও হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। মাইনার হার্ট অ্যাটাকে 2 বার হসপিটালেও ভর্তি করতে হলো। তন্নি তার সামনেও আসতে ভয় পায়। স্বামী ও ছোট মেয়েটাকে একা সামলাতে হিমশিম অবস্থা হয় সায়রা বেগমের, তাই নিঃসংসার ফেলে বাবার বাড়িতে থাকতে হচ্ছে তনুজাকে। শ্বশুর শাশুড়ি ভালো বলেই তাকে সায় দিয়েছে, তবে আশা বেগমের জন্য তহাকে মাঝে মাঝে নিয়ে যাওয়া হয় ওই বাড়িতে। নিজের সংসার ফেলে এভাবে থাকতে তনুজারও ভালো লাগে না, কিন্তু বোনটার জন্য যেতেও মন টানে না। আরহান তন্নির বিয়ের কথাটা জানাজানির পর মোস্তফা চৌধুরী ও আশা বেগম চেয়েছিলেন তন্নিকে চৌধুরী বাড়িতে নিয়ে যেতে, কিন্তু তাহমিদ শেখ চাননি। মেয়েটার চিন্তায় এমনিতে অসুস্থ তিনি, তার কথা কতদিনই বা বাঁচবেন। নিজের শেষ সময় পর্যন্ত মেয়েটাকে নিজের কাছেই রাখতে চান। এরপর আর কেউ জোর করেনি, তবে আরহান যে তন্নিকে নিজের কাছেই রাখতে চেয়েছিল তা বেশ বুঝতে পারে তনুজা, বুঝতে পারে আরহানের মনের অবস্থা, ভেতর ভেতর ছেলেটার ক্ষয় হওয়াটা। তবুও সে প্রতিনিয়ত অপেক্ষা করে তন্নির সুস্থ হওয়ার। কথাগুলো ভেবেই সুপ্ত নিঃশ্বাস ছাড়ে তনুজা, তাকায় আরহানের দিকে। ছেলেটা তাকিয়ে আছে তন্নির রুমের দিকেই, যদিও ড্রয়িং রুম থেকে দেখা যায় না তন্নির রুমের দরজাটাও, তবুও ভাবান্তর আরহান সেদিকেই তাকিয়ে। সন্ধ্যা রাতে আরহান বাসায় ফিরতে চাইলেই সায়রা বেগম বাধা দিলেন, কিছুতেই ছেলেটাকে রাতে না খেয়ে যেতে দেবে না। আরহান আর যেতে পারল না, বাধ্য হয়েই থাকতে হলো। তাহমিদ শেখও নিজের রুম থেকে বেরোতে চাইলেন না। সায়রা বেগম ব্যস্ত হলেন রান্নাঘরে। এদিকে তনুজাও ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সুযোগ বুঝে তনুজাকে বলেই আরহান তন্নির রুমে এলো। হালকা ফাঁক করা চাপানো দরজা ঠেলে ঢুকতেই এক পরিচিত স্মেল নাকে এসে লাগলো আরহানের। সাথে সাথে চোখ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করে নিঃশ্বাস টেনে নেয়।
ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সেই হাসি নিয়েই চেপে দিল দরজা। এরপর এগিয়ে গেল খাটের কাছে। গায়ে কম্বল মুড়িয়ে গুটিসুটি হয়ে খাটের কার্নিশ ঘেঁষে শুয়ে আছে তন্নি, মুখ তার সামনের দিকেই ফেরানো। নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা মেয়েটার মুখে নেই কোনো ভয়, নেই কোনো আতঙ্ক, আর না আছে মেয়েটার করা পাগলামো। হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসলো আরহান। হাত বাড়িয়ে আলতো করে তন্নির গায়ে ছুঁয়ে দিল। শিরশির করে উঠল যেন আরহানের শরীরটা। ঠিক কতদিন পর মেয়েটাকে এভাবে কাছে থেকে দেখতে পেল, একটুখানি ছুতেও পারলো। মাস তিনেক তো হবেই। জেগে থাকলে তন্নির আশেপাশেও আসতে পারে না আরহান, সাহস হয় না। ওকে দেখে যদি মানসিকভাবে আবারও ক্ষতিগ্রস্ত হয়, কিছুতেই মেনে নিতে পারবে না ও। তাই তন্নির ঘুমের সুযোগটা নিয়েই যতটুকু কাছে আসা হয়। ধীরে ধীরে হাতের স্পর্শ গাঢ় করে আরহান। ও জানে মেয়েটা জাগবে না, তাতেই হাতের স্পর্শ গাঢ় করলো। ঠোঁটে মৃদু হাসি নিয়ে আস্তে করে বলল, তানহিয়াত, এই তানহিয়াত, এত অভিমান কেন তোমার? আমাকে কি এবার ক্ষমা করা যায় না? সব ভুলে ফিরে আসা যায় না? জবাব আসে না। মেয়েটা সারা মুখে গভীর স্পর্শে বিচরণ করতে থাকে আরহানের হাত। থামে গিয়ে তন্নির ডান গাল ও কানের কাছে। আরহান ফের বলে, রাগ নিয়ে তো বলেছিলাম তোমার সামনে আর কখনো আসবো না, আর তুমি কিনা সেটাই চিরস্থায়ী করে ফেললে। হিয়া, কেন করলে? কেন এত অভিমান তোমার? তোমাকে ভালোবেসে আগলে রাখার একটু সুযোগও কি দেওয়া যেত না আমাকে? বিশ্বাস করো, শুধু বুকে জড়িয়ে এই হৃৎপিণ্ডটার দহনটাই কমানোর চেষ্টা করতাম, আর কিচ্ছু করতাম না। ঝুঁকে আসে আরহান তন্নির কাছে, মাথা ঠেকায় মেয়েটার কপালে, আলতো করে ঠোঁটে স্পর্শ দিতেও ভোলে না। ঘুমের মাঝেই নড়ে চড়ে ওঠে তন্নি। শীতের মাঝে একটু উষ্ণ ছোঁয়া পেয়ে টেনে জড়িয়ে নেয় আরহানের হাত। গুটিয়ে আরো কাছে যাবার চেষ্টা করে আরহানের। মাথা তুলে তন্নির মুখ পানে তাকায় আরহান। আবারও তন্নির কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ফের নড়ে চড়ে ওঠে তন্নি। ঘুমের ঘোরে বিড়বিড় করে কিছু বলে, স্পষ্ট শুনতে পারে না। মাথা তুলে গালে হাত রেখে ঘুমন্ত তন্নিকে শুধায়, এই তানহিয়াত, কি বললে? বলো আমাকে, একটু কথা বলো আমার সাথে। এই তো আমি তোমার অভিক। আমাকে ছেড়ে কোথাও যেও না অভিক, ওরা আমাকে মেরে ফেলবে, শেষ করে ফেলবে আমাকে। ছলছল করে ওঠে আরহানের চোখ দুটো, কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার যথাসম্ভব চেষ্টা অভিকের। তন্নির এই কথাগুলো বড্ড নাড়া দেয় ওর মনে। তার আফসোস হয়, নিজেকে দোষী বলে মনে হয়। সেদিন রাস্তায় ব্যস্ততা না দেখিয়ে তন্নির ফোন কল যদি একবারের জন্য রিসিভ করতো, কাজ ফেরে ছুটে যেত ওর তানহিয়াতের কাছে, তবে আজ মেয়েটাকে এভাবে দেখতে হতো না। তন্নিকে হারিয়ে ফেলার ভয় থাকতো না। হ্যাঁ, এজন্যই নিজেকে দোষী ভাবে আরহান। তন্নিকে পেয়েও না পাবার জন্য হৃদয় পড়ে আরও একবার তন্নির কপালে চুমু দিল আরহান। ধীর কণ্ঠে বলল, এই যে আমি আছি তো, কোথাও যাব না। তোমার অভিক তোমাকে ছেড়ে কোথাও যাবে না। আমাকে একটু জড়িয়ে ধরো অভিক, শক্ত করে জড়িয়ে ধরো। ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে নষ্ট করে দেবে। কেঁপে উঠল আরহানের হৃৎপিণ্ড। এতদিন সংযম রাখা আরহানের ধৈর্য ফুরিয়ে এলো, সময় ব্যয় করলো না। ফ্লোর থেকে উঠে এলো, ঘুমন্ত তন্নিকে টেনে বুকে জড়িয়ে বিছানার কার্নিশ ঘেঁষে বসলো। আর টুপ করে ওর চোখ বেয়ে গড়িয়ে পড়লো অশ্রু। শরীর কাঁপছে আরহানের, বেশ টের পাচ্ছে ও। এটাও টের পাচ্ছে ওর তানহিয়াত ওর কাছেই সুস্থ হয়ে উঠবে। অদ্ভুত এক হাসি ফুটে উঠল আরহানের ঠোঁটে। এতদিনের জ্বলতে থাকা হৃৎপিণ্ড অচিরেই ঠান্ডা হয়ে গেল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়া থামল না। অশ্রু ভেজা চোখে তন্নিকে জড়িয়ে রাখা হাতের বাঁধন দৃঢ় করে আস্তে করে বলল, তোমাকে না পেয়েও পেয়েছি আমি, এটাই বা কম কিসে? এভাবেই না হয় আমার অন্তর্লীন আকাঙ্ক্ষাগুলো ধীরে ধীরে পূর্ণ করে দিও তানহিয়াত। তো প্রিয় গল্পপ্রেমীরা, এখানেই শেষ করলাম এই গল্পটা কেমন ছিল কমেন্টে জানিয়ে দিন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।